বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জামাতে যোগদান করে নেত্রকোনা থেকে আগামী সংসদ নির্বাচন জামাতের প্রার্থী হচ্ছেন বলে ইতিমধ্যে বেশ কয়েকটি সূত্র থেকে আমি নিউজটি পেয়েছি। আমি এই সরকারকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। কত বড় দুঃসাহস! বাঘের বাচ্চা, কথার স্পিড দেখছেন? এক একটা অ্যাটম বোমা ছাড়তেছে, এক একটা মিসাইল ছাড়তেছে। বাঘের বাচ্চা ফালায় দিছে ভাই, আইসা গেছে। আমাদের এই মুহূর্তের সুপার ব্রেকিং নিউজ হচ্ছে বাংলাদেশের মারাত্মক চূড়ান্ত আঘাত, সর্বাত্মক সবচেয়ে ইতিহাসের ভয়াবহতম হামলাটি করেছে। শাব্বাস 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 ডক্টর ইউনূস, ভারতের গালে যেই থাপ্পড়টি দিলেন বাংলাদেশের 53 বছরের কোন সরকার প্রধান এই থাপ্পড় ভারতকে দিতে পারে নাই। আর এই থাপ্পড়টির জন্য অপেক্ষা করছিল মনে হয় আজকের এই দিনটি বাংলাদেশের 20 কোটি মানুষ। পাতলুন গেছে, জাঙ্গা গেছে, এখন উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটে, গোমূত্র পান করে আর গোবর খায়। কারণ কি? এই মোদির ঘরের হারামজাদা গদি এ তো ধরা পড়ে গেছে। বাংলাদেশ আর্মি এবং আইএসপিআর থেকে সেই তথ্য নিশ্চিতও করা হয়েছে ছবি সহ। তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির সেক্রেটারি তিনি বাংলাদেশ সফরে এসেছেন। তিনি সেনা প্রধানের সঙ্গে দেখা করেছেন। তখন সেনা প্রধানের সঙ্গে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির সেক্রেটারির কি কথা হলো? ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে আপনি এখন মাগরিবের পরে বের হতে পারেন না রবিন ফারহানা, অথচ আপনি আওয়ামী লীগের বলে ভালো ছিলেন। এই বক্তব্যই প্রমাণ করে আপনাদের মতো লোকদেরকে শেখ হাসিনা বাংলাদেশে হয়তো রেখে গিয়েছে, আবার বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ ফেরত আসার জন্য। এর চাইতে আর কিছু নয় রবিন ফারহানা। জাতীয় সমাবেশের আগেই গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হচ্ছে, দাবি বাস্তবায়ন শুরু করেছে নির্বাচন কমিশন সরকার। এটা একটা খুশির খবর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। কি হয়েছে জানেন? এই সনাতন নামধারী ভুয়া ইসকনের লোকজনদের পাতলুন গেছে, জাঙ্গা গেছে, এখন উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটে, গোমূত্র পান করে আর গোবর খায়। কারণ কি? এই মোদির ঘরের হারামজাদা গদি এ তো ধরা পড়ে গেছে। তো এই কান্নাকাটিতে তাদের অবস্থা করুণ অবস্থা। এবং আরো একটা জিনিস, গোদের উপরে বিষ ফোড়া, পাছায় একেবারে পাছায় হোগা বরিশালীরা কয়, ওইখানে যদি একটা বড় ফোড়া হয় চেয়ারেও বসতে পারে না। কঠিন অবস্থা। বাংলাদেশ হইছে এখন এই সব কিছুর উপরে গোয়ার উপরে একটা বিস্ফোরণ। এই বিস্ফোরণটা কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। পড়বি তো পর। মোদির ক্যালকুলেশন ছিল হয় আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে নতুবা বিএনপি ক্ষমতায় থাকবে। এই আওয়ামী লীগ বা বিএনপি তাদের গালে চোপড়াচুপড়ি কইরা যত বিয়ে পাকিস্তানের লগে যত লস হয়েছে, টাকা পয়সার যত লস হয়েছে, বাংলাদেশ এগুলো আবার উঠাই নিয়ে আসবে। ভারতের ক্যালকুলেশন বিশ্বাস হয় না? আওয়ামী লীগরা যদি ক্ষমতায় রাখে, এই মুহূর্তে হাসিনা আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো দর্শকবৃন্দ, আর পাকিস্তানের সাথে নাকানি চুবানি খাইতো, হাসিনা কি করতো জানেন? মোদিজি চিন্তা করেন না, আমার এখান থেকে লোন নাই না, আপনারা কয়েকশো কোটি টাকা দিয়ে দেবো, কয়েকশো হাজার ডলার, মিলিয়ন ডলার আপনারা দিয়ে দেবো, চিন্তা করেন না, মন খারাপ করেন না, খালি আমার চিফ মিনিস্টার রাখেন। আর এখন হয়েছে মোদি যেমন কইছে 400 আসন পাইয়া সরকার গঠন করবে, বিএনপির মির্জা ফখরুল, গোরখোদক আব্বাস সবাই মিলে কইতেছে বিএনপি সরকার গঠন করবে, একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। কিন্তু পার্লামেন্টে গেলে ওই কংগ্রেসের কথা শুনবে। আওয়ামী লীগ তো 15 বছর ধরে রাখছে, বিএনপি 1 বছর পারবে না। কেন পারবে না জানেন? তারেক রহমানকে তারা আদৌ বিশ্বাস করে না। ইন্ডিয়া তারেক রহমানের সুযোগ পাইলে জবাই করে দেবে। ক্যাপ্টেন মাজেদকে যেভাবে মধ্যরাতে জবাই করছে, বজলুল হুদারে যেভাবে মধ্যরাতে জবাই করছে, ঠিক একইভাবে খালেদা জিয়াকেও মারবে, তারেক রহমানকেও মারবে। কেন মারবে? ইন্ডিয়া হাসিনাকে বুঝিয়েছে দ্যাট জিয়া মুজিব হত্যায় জড়িত। 110% মিথ্যা, কিন্তু হাসিনা এবং তার পরিবারকে র এবং ইন্ডিয়া ভালোভাবে বুঝাইছে জিয়া মুজিব হত্যায় জড়িত। বাঘের বাচ্চা, কথার স্পিড দেখছেন? এক একটা অ্যাটম বোমা ছাড়তেছে, এক একটা মিসাইল ছাড়তেছে। বাঘের বাচ্চা এইটারই কয় ইয়াং টকবগে রক্ত, যে রক্ত জীবনকে একদম বিলীন করে দিয়া মৃত্যুর ঘর থেকে ফিরে আসছে। এই হলো রাহিদ সার্জিদেরা।
ফালাই দিছে ভাই, আইসা গেছে যমুনার ওই পারে, সিরাজগঞ্জে আছে আজকে, এরপর আস্তে আস্তে ঢাকার দিকে আসবে। আমরা দেখবো এই ছেলেরা কত দূর যাইতে পারে, কি করতে পারে, কতটুক করতে পারে, মানুষ তাদেরকে কতটুকু ভালোবাসে। মানুষ আম 2টা আইনা 5 জনকে খাওয়াইতেছে, বাড়ির উঠানে বসে কাঁঠাল ভাইয়া খাওয়াইতেছে, রাস্তার পাশে টং দোকানে বসে ওরা চা খাইতেছে। এই রাজনীতি তো বাংলাদেশের মানুষ দেখতে চাইছে এত বছর। পদযাত্রা প্রথম না, পদযাত্রা এর আগে বাংলাদেশেও হয়েছে, অনেক পার্টি করছে, কিন্তু এরকম উৎফুল্লভাবে এরকম সাকসেসফুলি পদযাত্রা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। যেইখানে যাচ্ছে রে ভাই, যেইখানেই যাচ্ছে মানুষের মাথা মানুষ খায়। দেখেন নাই এখনো আপনাদের টনক লড়ে নাই। মির্জা আব্বাস সাহেবের গল্প মনে হয়ে গেল। উনি এক জায়গায় বলছিলেন, কি নিয়ে জানি কথা উঠছিল, তিরস্কার করে বলতেছিলেন যে আমি একটা গল্প বলি, আমার এক লোক হ্যান করছে ক্যান করছে, মানে একটু বাহাদুরি দেখাচ্ছে। তখন উনি নাকি তাদের বলছে, দেখাবো নাকে মারুম পেটে, মানে দেখাইবো একটা মারবো আরেকটা। তিরস্কারমূলক কথা, কিন্তু এটা একটা উক্তি, বড় উক্তি। এই এনসিপিরা এখন দেখাইবো নাকে মারবো পেটে, এই অবস্থায় শুরু হয়েছে ভাই, এই অবস্থায় শুরু হয়েছে। ফুয়াদ সাহেবের একটা ইন্টারভিউ দেখলাম, বেশ ভালো বলছিল উনি এনসিপি সম্পর্কে, কিন্তু একসময় বলছে যে ওনার দৃষ্টিভঙ্গিতে শুধুমাত্র ইয়াং জেনারেশনরা নাকি এখানে যাচ্ছে। কিন্তু বন্ধুরা আমরা দেখতেছি মা বোন বয়স্ক মারা এসে জাবড়াইয়া ধরতেছে, নাহিদরে জাবড়াইয়া ধরতেছে, সার্জিসরে জাবড়াইয়া ধরতেছে, হাসনাতরে চুমা দিতেছে, মনে হচ্ছে তার সন্তান। মহিলারা আসবে না, মা বাবা আসবে না, চাচা চাচিরা আসবে না, না আসুক, বাড়ির যে ছেলে মেয়ে আছে সে তো আসছে, সেই হলো মূল গার্জিয়ান, সেই পথ নির্দেশনা দিবে তার আব্বা আম্মা চাচা চাচি ফুফা ফুফিকে। আমরা এই পথে যাব। পাল্টে গেছে ভাই, সব পাল্টে গেছে, আরো পাল্টাইবো। মাত্র 3 মাস না 4 মাস মাত্র বয়স যে দলের, লাখো লাখো লোক তার সেই পদযাত্রার মিটিংয়ে চোখ জুড়ে যায়। আমরা এইটাই তো চাইছিলাম, এরা যদি এই উদ্যমে চলে যায়, আপনারা যদি ওদের পাশে থাকেন, কেউ ঠেকাইতে পারবে না। আমরা যে ধারণা নিয়ে, যে চিন্তা ভাবনা নিয়ে, যে আশা নিয়ে এই জুলাই বিপ্লব করছি, সাকসেসফুল হইতেই হবে, হইতেই হবে। একটা জরিপ করছে সেনাম, ওইখানে বলতেছে এনসিপির ভোট সংখ্যা 15%, ইয়াং ছেলেদের মধ্যে করছে 2000 মানুষের বা 2000 ইয়াং ছেলে পেলের জরিপ অনুযায়ী এনসিপির ভোট সংখ্যা মাত্র, বা এনসিপির সাপোর্ট মাত্র 15%। আচ্ছা মাইনে নিলাম 15% যদি হয়, আর যদি আপনার এই দেশে পিআর সিস্টেমে ভোট হয়, তাহলে 3-45টা সিট পাবে এনসিপি। এই আপনারাই তো বলছেন একটা সিট পাবে না, অনেকে চ্যালেঞ্জ করছেন, একটা সিট পাবে না, এখন তো 45টা সিট এসে গেল। মানলাম পিআর ভোট হবে না, পিআর ভোট ছাড়া বাংলাদেশে ভোট হওয়া সম্ভব নয়, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, সেখানে নাইবা গেলাম। যদি সাধারণ নির্বাচন হয়, আগের সিস্টেমে নির্বাচন হয়, তবুও এনসিপি কয়টা সিট পায়, জাস্ট ওয়েট এন্ড সি, একটুখানি সময়টা যেতে দেন। 3 মাসে যারা এইভাবে গর্জন করে আগাচ্ছে, 6 মাস পরে কি হবে? ইলেকশন যদি ফেব্রুয়ারিতে হয়, এখনো 7-8 মাস সময় আছে। ওয়েট এন্ড সি। এরা দেখাইবো নাকে মারবো পেটে, দেখাইবো নাকে মারবো পেটে। এখন এনসিপিকে বিভিন্নভাবে পচানোর লাইগা বন্ধুরা আপনারা জানেন বিভিন্ন রকম কুৎসা ঘটনা হচ্ছে। ইদানিংকালে যে একটা ঘটনা ঘটছে, এইটা নিয়ে কেউ আলোচনা করে না। এই ভিডিওই বলছে সার্জিসের বন্ধুর ঘরে 2 কোটি টাকা পাওয়া গেছে, ফলাও করে নিউজ আসছে, অনেকেই দেখছেন। আমরা ছিছি দিছি, থুতু দিছি, আমরা ভাবছি এরা সব ডিরেল হয়ে গেছে, এরা পয়সার পিছনে দৌড়াইতেছে, এই বিপ্লব আর সাকসেস হবে না। কিন্তু গত পরশুদিন রিউমার স্ক্যানার এটা বের করছে, এই যে 2 কোটি টাকার ব্যাপারে যে সার্জিসের উপরে কলঙ্ক দেওয়া হয়েছে, এটা আসলে ঢাকা সে বিহারি কলোনি, সেই কলোনি থেকে মাদক দ্রব্য বিক্রির 2 কোটি টাকা, সেটাকে তারা বিভিন্ন রকম ফটো কার্ড করে বাজারে ছাইরা সার্ভিসের কাছে বন্দুকটা রাখছে। এই খবর কেউ কইতেছে না, এইটা নিয়ে কেউ নিউজ করতেছে না যে না সার্ভিসের কোনো বন্ধুর কাছে 2 কোটি টাকা পাওয়া যায় নাই, এটা পাওয়া গেছে এই যে মোহাম্মদপুরে বিহারি কলোনিতে, এবং এটা মাদক দ্রব্যের বিকৃত ওর টাকা। এইটা নিয়ে নিউজ নাই, নিউজ আছে সার্ভিসের বন্ধুর বাড়িতে 2 কোটি টাকা পাওয়া গেছে। এই হলো আমাদের মিডিয়া বিক্রি হয়ে গেছে ভাই। মিডিয়া এখন ওদের সঙ্গে নাই, কিন্তু মিডিয়া আপনারা একটা কথা মনে রাখেন, আপনাদের মিডিয়া মানুষ দেখে না, মানুষ এখন ইউটিউব দেখে, ফেসবুক দেখে, ইনস্টাগ্রাম দেখে, মানুষ আপনাদেরকে বিশ্বাস করে না। আপনারা জান নাই ওদের পিছনে কি হয়েছে, মানুষের ঘরে ঘরে খবর যায় নাই, ওরা কি করতেছে, ওরা কিভাবে মানুষের কাছে সমাদৃত হচ্ছে, যাচ্ছে তো যাবে, কারণ বাংলার মানুষের চোখ খুলে গেছে ভাই। আগে সেদিন নাই, যাই বুঝাইবেন তাই বুঝবো, এখন দিব্য চোখে যা দেখবে তাই বিশ্বাস করবে। আপনারা যতই বদনাম করেন, সার্জিস এটা করছে, তারপরে অমুক এইটা করতে থাকেন, প্রমাণ তো দিতে পারেন নাই, একটারও প্রমাণ দিতে পারেন নাই, চালায় যান।
এনসিপি ও সমতার যুদ্ধ চাই, কারণ একা মাঠে লড়া যাবে না, একা কাউকে মাঠে লড়তে দেওয়া হবে না। বলছিলাম সেনাপ্রধানের কথা। সেনাপ্রধান এবং তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি সেক্রেটারির সঙ্গে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, যেটা আর্মির তরফ থেকে, আইএসপিআর এর তরফ থেকে নিশ্চিত করা হয়েছে, গণমাধ্যমও নিশ্চিত করেছে। গণমাধ্যমের শিরোনাম এবং আর্মির যে পোস্ট সেগুলো দেখে নিতে পারেন। সেখানে তারা আর্মির ফেসবুক পোস্ট থেকে, পেজ থেকে 3টি ছবিও সামনে আনা হয়েছে। সেই 3টি ছবির ব্যক্তিগত করবর্তন করছেন, সুবেনির হস্তান্তর করছেন এবং মিটিং করছেন, এরকম ছবি আপনারা সবই দেখে নিতে পারেন। এই ব্যাপারে আলোচনার আগে একটু অতীতে চলে যায়। কয়েকদিন আগে কলকাতার গণমাধ্যম আনন্দবাজার এই ব্যাপারটা নিয়ে অগ্রিম একটা খবর দিয়েছিল এবং সেটা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যে তুরস্কের অস্ত্র ইন্ডাস্ট্রি বাংলাদেশে হচ্ছে কিনা। আনন্দবাজার সেরকম তথ্য দিয়েছিল যে তুরস্কের সঙ্গে বাংলাদেশের এরকম আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে এবং সেটা একেবারে চূড়ান্ত করতে, বাস্তবায়নের পথে যেতে তুরস্কের উচ্চ পর্যায়ের একটা প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে মঙ্গলবার এবং সেখানে এই ব্যাপারে সমঝোতা চূড়ান্ত হবে। চট্টগ্রাম অঞ্চলে এই অস্ত্র কারখানা হবে এবং সেরকম আভাসই দিয়েছিল আনন্দবাজার। আনন্দবাজারের সেই আভাসে তারা এটাও উল্লেখ করেছিল যে ভারতকে একটা সিগন্যাল দিতে, ভারতকে চাপে রাখতে, যখন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একেবারে নাজুক পরিস্থিতিতে, সেই সময় ভারতকে চাপে রাখার কৌশল হিসেবে তুরস্কের এই অস্ত্রর কারখানা তৈরি হচ্ছে বাংলাদেশে এবং তুরস্কের কাছ থেকে সামরিক ড্রোন কিনছে বাংলাদেশ, এমনটাও তারা বলেছিল। এবং পুরোটার অর্থ হচ্ছে তুরস্কের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করে এদিকে পাকিস্তান এবং চীনের সঙ্গে তো ভালো সম্পর্ক তৈরি করতে পেরেছেই অনেকটা প্রফেসর ইউনূসের সরকার, সেই সবগুলো মিলিয়ে ভারতকে একটা চাপে রাখার কৌশল হিসেবে এই কাজগুলো করা হচ্ছে। সত্য মিথ্যা সময়ই বলে দেবে। কিন্তু বাংলাদেশ আর্মি থেকে যে তথ্যটা আজকে নিশ্চিত করা হয়েছে বিজ্ঞপ্তির মাধ্যমে, সেখানে বলা হয়েছে যে সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির মান্যবর সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ হয়েছে। তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির মান্যবর সেক্রেটারি প্রফেসর হালুক গরগুন সেনা সদরে সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। অর্থাৎ তুরস্ক প্রতিরক্ষা খাতে বাংলাদেশকে সহযোগিতা করে, এরকম ব্যাপারগুলো আরও যেন ভবিষ্যতে ভালো পর্যায়ে যায় সেরকম আলোচনা হয়েছে। এবং এই যে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক, এরই ধারাবাহিকতায় বৈঠকটা বিমান প্রধান এবং নৌ প্রধানের সঙ্গেও হয়েছে, প্রধান উপদেষ্টার সঙ্গেও হয়েছে, এমন শিডিউল তার আমরা জানি। এই সাক্ষাৎকালে যে আলোচনা হয়েছে, মান্যবর সেক্রেটারি বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প বিকাশে সম্ভাব্য কারিগরি ও কৌশলগত সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। অর্থাৎ কারিগরি কৌশলগত সব আশ্বাস দিয়েছেন। সেনাপ্রধান তুরস্কের সহযোগিতায় দেশের বিভিন্ন আধুনিক যুদ্ধ সরঞ্জাম তৈরি এবং প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেনাপ্রধান যুদ্ধ সরঞ্জামাদি তৈরি এবং প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নে তুরস্কের সহযোগিতা প্রত্যাশা করেছেন। যদি সেটার বাস্তবায়ন হয় তাহলে কি শেষ পর্যন্ত আনন্দবাজারের সেই খবরটাই বাস্তবায়িত হতে চলেছে যে তুরস্কের তত্ত্বাবধানে বাংলাদেশে উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্রের কারখানা তৈরি হচ্ছে চট্টগ্রাম অঞ্চলে? সেটা যদি হয় এবং সেটা যদি ভারতের আতঙ্কের কারণ হয়, ভারতকে চাপে ফেলার একটা কৌশল হয়, তাহলে আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশ কতটা পেরে উঠবে সেই প্রশ্ন থেকেই যাবে। তুরস্কের সঙ্গে আমরা নতুন অস্ত্র চুক্তির পাশাপাশি অস্ত্র কারখানার চুক্তি করতে যাচ্ছি কিনা সেই ব্যাপারে কোনো আপডেট যেহেতু এখন নেই, সেহেতু নিশ্চিত করা যাচ্ছে না কি হতে চলেছে। কিন্তু আনন্দবাজারের সেই রিপোর্টটা যদি আমলে নেওয়া হয় তাহলে এটা একটা বড় সিদ্ধান্ত। বড় সিদ্ধান্তের বেলাতে সরকার ব্যাপারটাকে ন্যারো চোখে না দেখে বড় চোখে দেখবে, সামগ্রিক বিশ্ব পরিস্থিতির চোখে দেখবে, সেটাই প্রত্যাশা। দর্শক, আপনার কি মনে হয়? তুরস্কের ডিফেন্স বিভাগের যিনি সেক্রেটারি, তিনি এসেছেন বাংলাদেশে, খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের 3 বাহিনী প্রধান এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, একদিনের একেবারে জরুরি সফর। এই সফর থেকে কি সিদ্ধান্ত আসতে চলেছে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স। আজকের মতন নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।